আহ, আমার আজকের ভিডিওটা তাদের জন্য যারা এগ্রিকালচার ভিসা ইতালি আসার জন্য পাগল হয়ে গেছেন, বা এগ্রিকালচার ভিসা ইতালি আসার জন্য 10 থেকে 12 লাখ টাকা দিয়ে হলেও আপনারা ইতালি আসার জন্য পাগল হয়ে গেছেন। আমার আজকের এই ব্লগটা শুধুমাত্র তাদের জন্য যারা এগ্রিকালচার ভিসায় ইতালি আসতে চান। তো সরকার ডিক্লেয়ার দিয়েছে সিজনাল এবং নন সিজনাল ভিসায় দুইটা ক্যাটাগরিতে ইতালিতে লোক নিবে, ঠিক আছে, কিন্তু সরকার কিন্তু এই বছর অনেক কঠিন কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছে, যেটা হয়তোবা যারা বাংলাদেশে আছেন তারা হয়তোবা জানেন না। আর ইতালি হচ্ছে এমন একটা দেশ যেখানে প্রতিনিয়ত আইন চেঞ্জ হয়, অর্থাৎ আজকে যে আইনটা হয়েছে এটা হয়তোবা 3 মাস পরে একটা অর্ডিন্যান্স জারি করে সেই আইনটা বাতিল হয়ে যাচ্ছে, আবার নতুন করে একটা আইন হচ্ছে। সো আমি আজকে এই কারণেই জাস্ট ব্লগে এসেছি যে আপনাদের সাথে এগ্রিকালচার ভিসা নিয়ে কিছু কথা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। শিববিদিন বলছি ফ্রম ইতালি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কিছুদিন আগে আমি 2টা ভিডিও শেয়ার করেছিলাম এবং আমার সেই ভিডিওতে ইতালিতে সিজনাল এবং নন সিজনাল ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। অর্থাৎ ইতালিতে আসার জন্য মানে কারা কারা আসতে পারবেন, কতজন লোক নিবে, আসার খরচ কত পড়বে এবং আসার অ্যাপ্লিকেশনের প্রসেসিং প্রক্রিয়াটা কী, এই সমস্ত কিছু নিয়ে আমার গত 2টা ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। সো আজকে আমি আর এই বিষয়ে কিছু বলবো না। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আপনারা যারা এগ্রিকালচার ভিসায় ইতালিতে আসতে চাচ্ছেন তাদের সম্পর্কে আসলে 2টা কথা বলার জন্যই আমার মূলত আজকে ব্লগে আসা। আমি এ পর্যন্ত আমার ইনবক্সে অনেকগুলো মেসেজ পেয়েছি, আপু আমাকে নিয়ে যান, যত টাকা লাগে আমি দিব। আপু আমি তো আপনার ভাইয়ের মতো, প্লিজ আমাকে নিয়ে যান, যত টাকা লাগে, টাকা কোনো সমস্যা না, আমার ফ্যামিলি সেটা দিতে পারবে। আবার আরও কিছু মানুষ আমাকে মেসেজ পাঠিয়েছে যে আপু আমি যদি আপনার ভাই হতাম তাহলে কি আপনি আমাকে না করতে পারতেন? ভাই আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে ইতালি আনার জন্য যে ক্ষমতা দরকার হয়, অর্থাৎ 5টা মানুষকে ইতালি আনার জন্য যে ক্ষমতা দরকার হয়, ভাই সেই ক্ষমতা আমার নাই। এবং 5টা মানুষকে ইতালি আনার জন্য যে একটা মাধ্যম দরকার হয় সেই মাধ্যমটা আমার নাই। সো আমি তো আর দালাল না যে 5টা মানুষের কাছ থেকে আমি টাকা নিয়ে পালিয়ে থাকবো, ফোন দিলে ফোন ধরবো না। না ভাই, আমারও ভাই বোন আছে, আমারও আত্মীয় স্বজন আছে, আমি জানি যে টাকা পয়সা লস হলে কতটা খারাপ লাগে। আচ্ছা, এই জন্য আমি ক্লিয়ার করে নিচ্ছি যে ভাই আপনারা যারা আমাকে ইনবক্স করছেন, আমার কোনো প্রকারের কোনো ক্ষমতা নাই 5 জন মানুষকে ইতালি আনার জন্য। এবং বিশ্বাস করেন আমার নিজের আপন একটা ভাইগনা ইতালি আসার জন্য অস্থির হয়ে আছে, সে অনার্স কমপ্লিট করেছে অলরেডি, সে ইতালি আসার জন্য একদম মানে আধা পাগল হয়ে গেছে। আমি আমার আপন ভাইগনাকে ইতালি আনতে পারছি না। ভাই ইতালিতে আসা এত সহজ না। হ্যাঁ, তো যেটাই হোক, তো যেটা বলছিলাম যে ভাই আমার কোনো ক্ষমতা নাই মানুষকে ইতালি আনার, ঠিক আছে। আমি কিন্তু গত 2টা ব্লগে বিস্তারিতভাবে এবং অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, এবং অনেকেই আছে যারা অরিজিনাল কথাটা বলতে চায় না। এখানে লজ্জার কিছু নেই, আমি আমার ব্লগের মাধ্যমে একদম অরিজিনাল বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি, যাতে 5টা মানুষও যদি আমার এই ব্লগটা দেখে সতর্ক হয় এবং তাদের যদি কোনো ক্ষতি না হয় বা 5টা মানুষেরও যদি উপকার হয়, তবেই আমার এই ব্লগের সার্থকতা। আচ্ছা, এবার আমি চলে আসি এগ্রিকালচার ভিসা নিয়ে। আচ্ছা, আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে গত 8 বছর পৃথিবীর অন্যান্য দেশ থেকে ইতালিতে বিভিন্ন ভিসায় লোক আসতে পারলেও বাংলাদেশ থেকে কোনো লোক আসতে পারেনি। আচ্ছা, কেন পারেনি সেটা কি আপনারা জানেন? এই কারণে আসতে পারেনি যে বাংলাদেশ এতদিন ব্ল্যাকলিস্টে ছিল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কেন ব্ল্যাকলিস্টে ছিল? বাংলাদেশ এই কারণে ব্ল্যাকলিস্টে ছিল যে পৃথিবীর অন্যান্য দেশ থেকে লোক যারা বিভিন্ন ভিসায় আসে, বিশেষ করে যারা এগ্রিকালচার ভিসায় আসে, এগ্রিকালচার ভিসাটা হচ্ছে 9 মাসের একটা ভিসা এবং 9 মাস পরে এরা হচ্ছে যে
তাদের নিজ দেশে ফেরত যাবে। এবং ডকুমেন্টে কিন্তু সেটাই বলা আছে যে এগ্রিকালচার ভিসাটা হচ্ছে আপনার 9 মাসের জন্য। এখানে সরকার বিভিন্ন সিজনে কৃষি কাজ করানোর জন্য বিভিন্ন দেশ থেকে লোক আনে এবং একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর তাদেরকে নিজ দেশে ব্যাক করতে হয়। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এই কারণে ব্ল্যাকলিস্টে চলে গিয়েছিল যে বিভিন্ন দেশ থেকে যারা কৃষি কাজ করতে আসে তারা কিন্তু কাজ শেষ করে, মানে এদের ভিসার মেয়াদ শেষ হলে এরা কিন্তু দেশে ব্যাক করে। এবং 100% লোক দেশে ব্যাক না করলেও মোটামুটি 70 থেকে 80% মানুষ ব্যাক করে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ থেকে কৃষি ভিসায় যারা যারা আসে তারা কিন্তু একটা মানুষও ব্যাক করে না। অর্থাৎ যে সকল মানুষগুলা প্রতি বছর বাংলাদেশ থেকে ইটালিতে কৃষি ভিসায় আসতো তাদের সময়টা শেষ হয়ে যাওয়ার পর তারা বাংলাদেশে ব্যাক করতো না। এবং তারা যে কাজটা করতো যে তাদের বিভিন্ন শহরের যে আত্মীয় স্বজন থাকতো তারা সেখানে যে আশ্রয় নিত এবং অবৈধভাবে বছরের পর বছর ইতালিতে থেকে যেত এবং অপেক্ষা করতো যে সরকার কবে ডিক্লারেশন দিবে। সেই সরকার ডিক্লেয়ার দিলে তারা সেই ডিক্লারেশন অনুযায়ী তারা বৈধ হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবে এবং বৈধ হবে একটা নির্দিষ্ট ডকুমেন্ট পাবে, ইতালিতে স্থায়ীভাবে বসবাসের জন্য ডকুমেন্ট পাবে। সেই আশায় তারা যে কাজটা করে তারা হচ্ছে যে তাদের নির্দিষ্ট সময়টা পার হয়ে যাওয়ার পর তারা কিন্তু আর ব্যাক করে না। হ্যাঁ, তো যখন নাকি ওই সময়টা শেষ হয়ে যায়, সাপোজ ধরেন যে বাংলাদেশ থেকে এগ্রিকালচার ভিসায় 500 লোক আসলো। হ্যাঁ, তো এটা কিন্তু ইতালির গভর্নমেন্টের কাছে কিন্তু একটা রেজিস্ট্রি খাতা আছে যে বাংলাদেশ থেকে এই বছর এগ্রিকালচার ভিসায় 500 লোক এসেছে। সো 9 মাস পর যখন শেষ হবে তখন কিন্তু অন্যান্য দেশের মতো এরা কিন্তু যখন সেই খাতাটা নিয়ে বসে তারা দেখে যে না, পাকিস্তান থেকে হয়তো লোক আসছে, হয়তো 80% লোক ফেরত চলে গেছে, বা হয়তো ব্রাজিল থেকে কৃষিকাজ করার জন্য লোক আসছে, তারা হয়তো 90% লোক হয়তো রিটার্ন ব্যাক করেছে। বাট তারা বাংলাদেশের রেজিস্ট্রি খাতাতে যেয়ে দেখে যে একটা লোকও ব্যাক করছে না। ওরা কোনো লোকই খুঁজে পায় না, যে ব্যাকের খাতায় ওদের কোনো লিস্ট নেই যে বাংলাদেশ থেকে এমুক বছর 500 লোক এসেছে। ওরা যে ওদের সময়, মানে একটা তো ভিসার তো একটা সময় থাকে এগ্রিকালচার ভিসার যে 9 মাস, তো 9 মাস পরে অন্যান্য দেশের লোকগুলো যখন ফেরত যায় তখন কিন্তু রেজিস্ট্রি হয় যে হ্যাঁ এরা মানে ইটালিতে করেছে এবং একটা নির্দিষ্ট সময় শেষে ওরা হচ্ছে রিটার্ন ব্যাক করছে। কিন্তু বাংলাদেশের রেজিস্ট্রি খাতাটা একদম খালি থেকে যায়। অর্থাৎ ওরা ওইখানে লেখার জন্য কোনো একটা মানুষ পায় না যে না, বাংলাদেশ থেকে যে 500 লোক আসছে এরা রিটার্ন ব্যাক করছে। যে কারণে এরকম যখন ওরা দেখলো যে না, বছরের পর বছর প্রতিনিয়ত এই জিনিসটা চলছে, এটা আসলে ঠিক হচ্ছে না। হ্যাঁ, যে ওরা রিটার্ন ব্যাক করছে না, এই জিনিসটা খেয়াল করার পর ইতালিয়ান গভর্নমেন্ট যে কাজটা করলো, বাংলাদেশকে ব্ল্যাক লিস্টে ফেলে দিল। অর্থাৎ 2012 থেকে শুরু করে এই 2020 পর্যন্ত গত 8 বছরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক আসতে পারলেও, বিভিন্ন ভিসায় লোক আসতে পারলেও বাংলাদেশ থেকে কোনো প্রকারের কোনো লোক আসতে পারেনি, কারণ ওই যে বললাম ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। আচ্ছা, এবার আমি চলে আসি একটা গুরুত্বপূর্ণ কথায়। আপনারা প্লিজ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। আমি কখনো এ পর্যন্ত কোনো ভিডিওতে বলিনি যে আমার ভিডিওটা শেয়ার করেন, আজকে বলছি কারণ আমি জানি যে আমার দেশের মানুষজন কত পাগল। আমার দেশের মানুষজন যখন শোনে যে না, ইউরোপের বিভিন্ন দেশ ডিক্লারেশন দিয়েছে লোক নিবে, এরা আসার জন্য কতটা পাগল হয়ে যায় এটা আমি জানি। আমি নিজেও একজন বাংলাদেশি, সো আমি চাই না যে আমার একটা ভাইয়েরও কোনো ক্ষতি হোক, বা ওরা টাকা জমা দিয়েছে বা ওরা হয়তো আসতে পারেনি, এরকম সিচুয়েশন কোনো একটা বাংলাদেশি ভাইয়ের জীবনে হোক, এই জিনিসটা আমি চাই না। সো প্লিজ আপনারা সতর্ক হবেন। আচ্ছা, এবার আমি যে জিনিসটা বলছি, যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে প্রতি বছর এগ্রিকালচার ভিসার লোক আসে এবং তারা রিটার্ন 100% না হলেও হয়তো 70-80% মোটামুটি একটা পার্সেন্টেজ থাকে যে তারা হয়তো রিটার্ন ব্যাক করে। কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু কোনো মানুষ ব্যাক করে না, সো ব্ল্যাক লিস্টে চলে গিয়েছিল। তো এইবার যেটা হবে, এইবার কিন্তু আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কোনো রকমে আমি যদি 12 লাখ টাকা দিয়ে হইলো আমি ইটালিতে ঢুকতে পারি, ঢুকে আমি আমার টাইম শেষ হয়ে যাওয়ার পর আমি আর আসবো না, আমি অবৈধ হয়ে থেকে যাব এবং পরে যখন ডিক্লারেশন দেয় আমি কাগজ নিয়ে বৈধভাবে থাকবো। হ্যাঁ ভাই, স্বপ্ন সবার থাকে। আমি সম্মান জানাই আপনাদের সেই আশাটাকে। হ্যাঁ, যদি ইনশাআল্লাহ আপনাদের ভাগ্য ভালো থাকে, আল্লাহ যদি কপালে লিখে রাখে,
অবশ্যই ইনশাল্লাহ আসতে পারবেন। তবে হ্যাঁ, এই বছর কিন্তু নিয়মকানুন অনেক কড়া করে দেওয়া হয়েছে, বিশেষ করে বাংলাদেশিদের পক্ষে। এইবার বাংলাদেশিরা বাংলাদেশিদের ধরিয়ে দিবে। কেন ধরিয়ে দিবে সেটা আমি বলছি। যেহেতু এই শুধুমাত্র এই কারণটার জন্য বাংলাদেশ কিন্তু ব্ল্যাক লিস্টে চলে গিয়েছিল এবং বাংলাদেশ থেকে কোনো প্রকারের কোনো লোক আসতে পারেনি। তো এবার বাংলাদেশিরা চিন্তা করবে যাতে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ব্ল্যাক লিস্টে চলে না যায়। হ্যাঁ, সেজন্য বাংলাদেশিরাই কিন্তু চেষ্টা করবে বাংলাদেশিদের ধরিয়ে দেওয়ার জন্য। কোনো বাংলাদেশি যখন বুঝতে পারবে যে ও এগ্রিকালচার ভিসা ইতালিতে এসেছে, সে কি করবে, একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর যখন দেখবে যে না সে ব্যাক করছে না, সে কি করবে, সে নিজেই কিন্তু ধরিয়ে দিবে। দেখুন আজকের ওয়েদারটা কি সুন্দর, এত ভালো লাগছে হাঁটতে, কত কবুতর, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আচ্ছা, যেটা বলছিলাম যে এবার কিন্তু বাংলাদেশিরাই বাংলাদেশিদের ধরিয়ে দিবে। হ্যাঁ, এক। আর 2 নাম্বার হচ্ছে, আগেই বলেছি যে ইতালিতে কিন্তু প্রতিনিয়ত আইন চেঞ্জ হয়, আর এমন এমন কিছু কঠিন আইন করা হয়েছে যে বাংলাদেশিদের জন্য, যে বিশেষ করে আপনারা যারা 10 থেকে 12 লাখ টাকা দিয়ে হলেও ইতালিতে আসবেন, আপনাদেরকে কিন্তু 9 মাস পরে মাস্ট ব্যাক করতে হবে। এই জিনিসটা আপনারা একদম ধরে রাখেন। আর যারা দালাল, এদের হচ্ছে মিষ্টি কথা, এরা বলবে কি যে ভাই আপনি যদি কোনো রকমে ইতালির বর্ডারে পা রাখতে পারেন আপনাকে আর আসতে হবে না। ভাই, একটা দালালের কোনো ক্ষমতা নাই যে আপনাকে এখানে রেখে দেওয়া বা একটা কিছু করার। দালাল কিন্তু এমন একটা মানুষ যে মনে করেন যে যদি ভালো মানুষ হয় হয়তো বা ভালো, আর যদি, তবে দালালি যারা করে এরা 80% মানুষই হচ্ছে বকরসা করে, তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। আপনারা যে যেটা করেন ভাই প্লিজ ভেবেচিন্তে করবেন, কারণ ইতালির আইন অনেক কঠিন করা হয়েছে, অনেক শক্ত করা হয়েছে আইন। বিষয়টা এমন না যে অন্যান্য বার যেমন আজ থেকে গত 8 বছর ধরে তো ইতালির ভিসা প্রসেসিং বন্ধই ছিল। তো 8 বছরের আগের কথা বলছি, যারা মনে করেন যে অনেকেই হয়তো এগ্রিকালচার ভিসায় এসে আর যায়নি, তারা অপেক্ষা করেছে যে কবে ডিক্লারেশন দিবে, যে মানুষকে বৈধ করার জন্য ডিক্লারেশন দিবে, এবং সেই ডিক্লারেশন অনুযায়ী ওরা হয়তো বা অ্যাপ্লিকেশন করবে বা কাগজপত্র পাবে। সেই সময়টা কিন্তু এখন আর নেই। তখন কিন্তু আইন কানুন এত কড়া ছিল না যে একদম মানুষকে খুঁজে খুঁজে ধরে ধরে বের করে দেওয়া হবে, বা যাদের কাজ নাই, যাদের লিগ্যাল ডকুমেন্ট নাই, তারা একদম কোথাও কাজ করতে পারবে না। তবে এখন বর্তমান নিয়ম অনুযায়ী যাদের ডকুমেন্ট নাই, লিগ্যাল ডকুমেন্ট নাই, তারা কিন্তু কোনো জায়গায় কোথাও কাজ করতে পারবেন না। কারণ আইন কানুন, ওই যে বললাম যে আগে আজ থেকে ঠিক 10 বছর আগেও আসলে নিয়মকানুন এত কড়া ছিল না। হ্যাঁ, আমি ইতালিতে এসেছি প্রায় 9 বছর চলে, তো আমি নিজেও দেখেছি যে আসলে এত আইন কানুন এত কড়া ছিল না যতটা এখন এত করা হয়েছে। হ্যাঁ, আর আমি 2-4টা জায়গা থেকে খোঁজ নিয়ে জানলাম যে কিছু কিছু দালাল, হ্যাঁ, ওরা এতটাই নিজেদের ডিমান্ড বাড়িয়ে দিয়েছে যে শুধুমাত্র এগ্রিকালচার ভিসার জন্য এরা ফি ধরেছে 10 থেকে 12 লক্ষ টাকা, এবং স্পন্সর ভিসার জন্য এরা হচ্ছে যে ফি ধরেছে 16 থেকে 22 লাখ টাকা। মানে আপনি চিন্তা করতে পারেন যে এগ্রিকালচার ভিসা যাকে কিনা 9 মাস পরে রিটার্ন ব্যাক করতে হবে, সে 12 লাখ টাকা দিয়ে ইতালিতে আসবে। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি সত্যি 9 মাস পরে আপনাকে ব্যাক করতে হয়, আপনি কি পারবেন 9 মাসের জন্য এগ্রিকালচার ভিসা ইতালিতে এসে আপনার 12 লাখ টাকা উসুল করতে? আবার অনেক বাঙালি ভাইয়েরা আছে যাদের হয়তো 10 থেকে 12 লাখ টাকা জোগাড় করতে অনেক সমস্যা হবে, হয়তো আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করতে হবে, হয়তো নিজেদের জমি বিক্রি করতে হবে, জাস্ট একটা স্বপ্ন যে আপনি ইউরোপে আসবেন। কিন্তু আপনাকে যখন নাকি 9 মাস পরে ব্যাক করতে হবে, তখন কিন্তু আপনি এক বুক কষ্ট নিয়ে ইতালি থেকে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে তখন কিন্তু আপনার সব যাবে। আপনি যে ছোট ছোট করে স্বপ্ন দেখেছিলেন যে আসবেন, এটা করবেন ওইটা করবেন, সেটাও হবে না। আপনি যে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা ধার করে আসবেন, সেই টাকাগুলো বাংলাদেশে যে ইনকাম করে আপনাকে হয়তো বা পরিশোধ করতে হবে। এবং একটা সময় হয়তো এমনও হতে পারে যে নির্দিষ্ট সময়ে টাকা ফেরত দিতে না পারলে আত্মীয় স্বজনের কাছেও আপনার কোনো ভ্যালু থাকবে না, ভ্যালুলেস হয়ে পড়বেন আপনি। কারণ টাকা পয়সা এমন একটা জিনিস যে খুব নিকটতম আত্মীয়দের সাথেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আসলে আমি এজন্য এসেছিলাম যে যারা এগ্রিকালচার ভিসা ইতালি আসার জন্য ভাই পাগল হয়ে গেছেন, তারা প্লিজ
আপনারা ভাবেন। আর এই বছর কিন্তু অনেক বেশি ডিমান্ড এই জন্য হচ্ছে, আর দালালরাও অনেক বেশি ডিমান্ড করছে, কারণ গত 8 বছর বাংলাদেশ ব্ল্যাক লিস্টে ছিল। 8 বছর পর যখন ইতালির দরজা খুলে দেওয়া হলো বাংলাদেশিদের জন্য, সেখানে অনেক মানুষ আছে যারা গত 8 বছর ধরে হয়তো চেষ্টা করেছে ইউরোপে আসার জন্য, তো তারাও কিন্তু চেষ্টা করবে ঢোকার। হ্যাঁ, সো এই জন্য এটা আসলে ওই যে বললাম যে এটা জানতে পেরে দালালরাও তাদের ডিমান্ডটা বাড়িয়ে দিয়েছে। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, যারা হয়তো বা ইকোনমিক্সের স্টুডেন্ট তারা অনেক ভালো বুঝবেন। একটা মার্কেটে যখন দেখবেন যে কোনো দ্রব্যমূল্যের চাহিদা অনেক বেড়ে যায়, তখন দেখবেন যে যারা দোকানদার মালিক আছে, যারা দোকান মালিক, তারা কি করে হুট করে ওই জিনিসটার দামটা বাড়িয়ে দেয়। কারণ তারা যদি বুঝতে পারে যে না দ্রব্যমূল্য অনেক বেশি চাহিদা অনেক বেড়ে গেছে বা অনেক বেশি চলছে, তারা প্রচুর বিক্রি করতে পারছে, সো তারা কী করে ঠাস করে দামটা বাড়িয়ে দেয়। সো ইতালির বর্তমান অবস্থা হয়েছে এখন এটা, যে যখন সরকার ডিক্লেয়ার দিয়েছে যে লোক নিবে, তখন যখন দালালরা দেখতে পেরেছে যে না এত এত মানুষ তাদের সাথে যোগাযোগ করছে, কমিউনিকেট করছে, তারা বলছে যে ভাই টাকা সমস্যা না, আপনি আমাকে নিয়ে যান ভাই প্লিজ, আমি ইতালি যাব, আমার স্বপ্ন ইতালি যাওয়ার, আমি ইউরোপে যেতে চাই। হ্যাঁ, আমি ওই যে আগেই বললাম যে আমি জানি যে আমার বাংলাদেশি ভাইরা কত পাগল, তারা কীভাবে মানে সব কিছুর বিনিময়ে হলেও তারা ইতালি আসতে চায়। এবং আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমার এক ফ্রেন্ড আছে যে কিনা বাইং অফিসে জব করে, সে 70 থেকে 80 হাজার টাকা স্যালারি পায়। সে পর্যন্ত আমার সাথে যোগাযোগ করছে ইতালি আসার জন্য, যে দেখ তুই প্লিজ আমাকে ইতালি নিয়ে যা। ভাই আমি আবারও এক কথা বলছি, 8 বছর পর ইতালি ব্ল্যাক লিস্ট তুলে দিয়েছে, অন্যান্য দেশের সাথে বাংলাদেশিরাও সুযোগ পাবে, আসতে পারবে। তবে হ্যাঁ, এবছর কিন্তু নিয়মকানুন অনেক কড়া। এবছর যারা আপনারা 10 থেকে 12 লাখ টাকা দিয়ে হলো ইতালিতে এগ্রিকালচার ভিসায় আসবেন, আপনাদেরকে ঠিক 9 মাস পরে ব্যাক করতে হবে। এবং এই কারণে ব্যাক করতে হবে যে বাংলাদেশিরাই বাংলাদেশিদের ধরিয়ে দিবে, এই জন্য যাতে করে দ্বিতীয়বার বাংলাদেশ আর ব্ল্যাক লিস্টে চলে না যায়। সো ভাই আপনারা যারা ইতালিতে আসার জন্য খুব খুব মানে যারা প্রচুর পরিমাণে ট্রাই করছেন, লবিং করছেন, দালাল ধরছেন, হ্যাঁ, সো তারা প্লিজ আপনারা ভাই ভাবেন যে আপনারা স্পন্সর ভিসার বিষয়টা আলাদা। স্পন্সর ভিসাটা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে ইতালিতে আসবেন, এবং সেই ইতালিতে আসার পর আপনি হয়তো 3-4 মাস 6 মাস ভাষা না জানা পর্যন্ত আপনার একটু কষ্ট হয়, বাট আপনি যেহেতু আপনি লিগেল অর্থাৎ বৈধভাবে ইতালিতে আসছেন, সো আপনি কোথাও না কোথাও একটা ভালো কাজ খুঁজে পাবেন। হ্যাঁ, আর আমরা যারা বাংলাদেশি এবং আমরা কিন্তু অন্যান্য জাতির চেয়ে একটু ভিন্ন, আমরা খুব সহজেই একটা জিনিস আয়ত্তে আনতে পারি। একজন বাংলাদেশি ভাই ইতালিতে এসে সহজেই সেই ভাষাটা আয়ত্ত করে ফেলে এবং কাজ করে তাদের ফ্যামিলির দেখাশোনা করতে পারে। স্পন্সর ভিসার বিষয়টা ভাই আলাদা। স্পন্সর ভিসাটা হচ্ছে যে আপনি লিগেলভাবে বৈধভাবে ডকুমেন্ট নিয়ে ইতালিতে আসতে পারছেন এবং আপনি কাজ করতে পারবেন বৈধভাবে, এবং সেই ভিসার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেই সৌজন্য বলে ওইটাকে। তো স্পন্সর ভিসা আসলে সাধারণত 2.5 বছরের একটা মেয়াদ থাকে। 2.5 বছর পর আপনি যখন কাজ করবেন, আপনি যেই মালিকের অধীনে কাজ করবেন, সেই মালিকের আপনি তো লিগেলভাবে কাজ করবেন, অর্থাৎ আপনার কিন্তু কন্ট্যাক্ট থাকবে। হ্যাঁ, সেই কন্ট্যাক্টকে বলে হচ্ছে, এখানে বিভিন্ন রকমের কন্ট্যাক্ট আছে, অর্থাৎ ইনডিটারমিনেট কন্ট্যাক্ট, কিয়ামত কন্ট্যাক্ট, এরকম। তো আপনার যদি কন্ট্যাক্ট থাকে, আপনি কিন্তু সেই কাজের কন্ট্যাক্ট জমা দিয়ে আপনি আপনার সেই ভিসাটাকে রিনিউ করতে পারবেন, এবং রিনিউ করলে আপনাকে আবার 2.5 বছরের ভিসা দিবে। এইভাবে 5 বছর হলে আপনি কিন্তু গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন, অর্থাৎ কার্তাদি লুঙ্গু পেয়ে যাবেন, যেটা অনির্দিষ্টকালের জন্য আপনি অর্থাৎ সারা জীবনের জন্য ইতালিতে বসে বসে একটা সুযোগ পেয়ে যাচ্ছেন, যে আপনাকে আর রিনিউ করতে হবে না। তো যেটাই বলছিলাম যে স্পন্সর ভিসার বিষয়টা আলাদা, বাট যারা এগ্রিকালচার ভিসায় 10 থেকে 12 লাখ টাকা দিয়ে ভাই ইতালি আসতে চাচ্ছেন, তারা প্লিজ বারবার ভাবেন। এবছর কিন্তু নিয়মকানুন অনেক কড়া, বাংলাদেশিরাই আপনাদেরকে ধরিয়ে দিবে এবং 9 মাস পরে আপনাকে ফেরত যেতে হবে। এবং আরেকটা বিষয় শেয়ার করি, অবৈধ কোনো মানুষকে এই মুহূর্তে কিন্তু ইতালির কোনো প্রতিষ্ঠান কাজ দিচ্ছে না, কারণ অনেক বেশি পুলিশের চেক হচ্ছে। আমি ইতালিতে এসেছি 9 বছর আগে, এতটা চেকের সম্মুখীন কখনো হয়নি যতটা চেক এখন হচ্ছে।
রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থাকে, পুলিশের চোখে পড়লেই বলে যে দায় ডকুমেন্টই, তার ডকুমেন্টে যে ডকুমেন্ট দিতে পারবে না তার অবস্থা কিন্তু 12টা। বাট আমাদের যাদের ডকুমেন্ট আছে আমি কিন্তু ডকুমেন্ট শো করি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, হ্যাঁ, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আজকে এখানেই রেখে দিচ্ছি। খুদা হাফেজ, বাই বাই।